ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো সেন্টার। ইনফো সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। হয়তো এই প্রশ্ন এবং উত্তরের মধ্যে অনেকের তোমাদের জানা আছে, তবে যাদের জানা আছে তারা কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি। দেখা যাক কি কি প্রশ্ন এবং উত্তর আমি আজকে নিয়ে এসেছি এবং তোমাদের এর ভেতরে কতগুলো কোশ্চেন জানা আছে। স্টুডেন্ট, প্রথম কোশ্চেন, হু কন্ডাক্ট নিট কাউন্সিলিং? হু কন্ডাক্ট নিট কাউন্সিলিং? মেডিকেল কাউন্সিলিং কমিটি অর্থাৎ এমসিসি কন্ডাক্ট কাউন্সিলিং ফর মেডিকেল কাউন্সিলিং কমিটি এমসিসি কন্ডাক্ট কাউন্সিলিং ফর অল ইন্ডিয়া কোটা অর্থাৎ এআইকিউ। তোমরা এটা নিশ্চয়ই জানো যে অল ইন্ডিয়া কোটাতে যে কাউন্সিলিং হয় সেটা এমসিসি করায়। এই অল ইন্ডিয়া কোটাতে কোন কোন কলেজগুলো আসে? অল ইন্ডিয়া কোটার জন্য আসে যে অল ইন্ডিয়া সিটস যেগুলো আছে, অর্থাৎ 15% যে সিট সেটা অল ইন্ডিয়া কোটার মধ্যে আসে। ডিম ইউনিভার্সিটিস, সেন্ট্রাল ইউনিভার্সিটিস অ্যান্ড সিটস ইন ইএসআইসি অর্থাৎ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যান্ড এফএমসি অর্থাৎ আর্ম ফোর্স মেডিকেল কলেজ অর্থাৎ এমসিসি এই কাউন্সিলিংগুলো করে থাকে। এবং স্টেটের জন্য স্টেট অথরিটিস কন্ডাক্ট কাউন্সিলিং ফর স্টেট কোটা সিটস অর্থাৎ স্টেটের যে 85% যে সিটগুলো আছে সেই 85% সিটগুলোর জন্য স্টেট কাউন্সিলিং করে থাকে। স্টেট কাউন্সিলিং করার জন্য যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য হয় তাহলে সাইটটি হবে wbmcc.nic.in। অর্থাৎ সেন্ট্রালের জন্য অর্থাৎ 15% কোটার জন্য এমসিসি অর্থাৎ মেডিকেল কাউন্সিলিং কমিটি এরা কাউন্সিলিং করে থাকে, এবং স্টেটের জন্য আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের জন্য wbmcc.nic.in এরা এই কাউন্সিলিং করে থাকে। তাহলে হোয়াট আর এআইকিউ সিটস? এআইকিউ সিটস কাকে বলবো, কোনগুলোকে বলবো? এআইকিউ সিটস refer to the 15% seats in government medical colleges that are reserved for candidates from all over the India। অর্থাৎ প্রত্যেকটি স্টেটের যে গভর্নমেন্ট কলেজ আছে সেই গভর্নমেন্ট কলেজের 15% সিট এটা হচ্ছে অল ইন্ডিয়া কোটার মধ্যে আসে, এবং 15% সিটের জন্য অল ওভার ইন্ডিয়া থেকে তারা কিন্তু র্যাঙ্কের বেসিসে এমসিসি কাউন্সিলিং এর মাধ্যমে তারা কিন্তু এই তাদের যে চয়েসফুল যে কোনো স্টেটে তারা আসতে পারে। অর্থাৎ এই 15% যে এআইকিউ কোটা অর্থাৎ যে এআইকিউ কোটা বা এমসিসি কাউন্সিলিং এর মাধ্যমে এই 15% কোটাতে তারা জয়েন করবার জন্য আসতে পারে। নেক্সট, হাউ মেনি রাউন্ড অফ কাউন্সিলিং আর দেয়ার? তাহলে দেয়ার আর 4 রাউন্ডস ইনক্লুডিং মপ আপ or straight vacancy round to till any remaining seat। এখানে একটু কথা বলার আছে। সাধারণত আমরা কি দেখি যে 4টে রাউন্ড হয় ইনক্লুডিং স্ট্রেট ভ্যাকান্সি রাউন্ড, রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3। রাউন্ড 1, রাউন্ড 2 অ্যান্ড রাউন্ড 3 আর লাস্টে গিয়ে হচ্ছে স্ট্রেট ভ্যাকান্সি রাউন্ড। এখন কখনো কখনো দেখা যায় যে এই স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডও পরবর্তীতে গিয়ে আবার পারমিশন নিয়ে কোর্টের অর্থাৎ সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে স্পেশাল স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডও হয়। এখানে দেখো একটা কথা আছে, টিল এনি রিমেনিং সিট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সিট রিমেনিং থাকছে ততক্ষণ পর্যন্ত এই কাউন্সিলিং চলতে থাকে। এখন কি হয়, এই সেন্ট্রাল যে কোটা অর্থাৎ এআইকিউ কোটাতে যে সিটগুলো থাকে অর্থাৎ এই 15% সিট এআইকিউ কোটার জন্য এই যে 15% সিট, এই 15% সিট যতক্ষণ না ফিল আপ হবে, এই 15% সিট এই অল ইন্ডিয়া কোটাতেই ফিল আপ হবে। এটা কিন্তু যদি সিট থেকে যায় তাহলে কিন্তু এটা স্টেট কোটাতে শিফট হবে না। এই কারণে ধরো রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 কমপ্লিট করার পরে যখন স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে যাবে, স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডের পরেও যদি কোনো সিট থেকে যায় অল ইন্ডিয়া কোটাতে তাহলে কিন্তু স্পেশাল স্টে রাউন্ড ভ্যাকান্সিতেও যেতে পারে। এখন আগে কি হতো, যদি এআইকিউ কোটাতে যদি সিট বেঁচে থাকতো তাহলে কিন্তু সেটা কনসার্ন স্টেটকে সেই সিটটি অ্যালট করে দেওয়া হতো। এখন কিন্তু এই প্রভিশনটি আর নেই, অর্থাৎ এআইকিউ কোটার মাধ্যমে যে সিট ফিল আপ হবে সেটা এআইকিউ কোটার মাধ্যমে হবে। তাই যতক্ষণ পর্যন্ত এই সিট ভ্যাকান্ট থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাউন্সিলিং চলতে থাকবে। এটাই বলা হয় যে টিল এনি রিমেনিং সিট। ইজ দেয়ার এনি ফি ফর নিট কাউন্সিলিং? নিট কাউন্সিলিং এর জন্য কি কোনো ফি এর প্রয়োজন হয়? ইয়েস,
রেজিস্ট্রেশন ফি এবং সিকিউরিটি ডিপোজিট। তোমরা সবাই জানো বা এতক্ষণে জেনেও গেছো বা এতদিনে তোমরা জেনেও গেছে যে নিট কাউন্সেলিং এর জন্য ফি এর প্রয়োজন হয় এবং এখানে দু প্রকারের ফি দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি এবং একটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। তোমরা জানো যে ইউআর এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1000 টাকা রেজিস্ট্রেশন ফি এবং 10,000 টাকা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, অল গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে এটা কিন্তু। এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 500 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি এবং 5,000 টাকা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। আর যদি তোমরা ডিম ইউনিভার্সিটি যদি অপশনে দিয়ে থাকো তাহলে ডিম ইউনিভার্সিটির জন্য 5,000 টাকা তোমার রেজিস্ট্রেশন চার্জ এবং 2 লাখ টাকা হচ্ছে তোমার সিকিউরিটি ডিপোজিট। নেক্সট, ক্যান আই পার্টিসিপেট ইন বোথ এআইকিউ অ্যান্ড স্টেট লেভেল কাউন্সিলিং? আমি কি এআইকিউ এবং স্টেট লেভেল কাউন্সিলিংয়ে কি পার্টিসিপেট করতে পারি? উত্তরটি হচ্ছে ইয়েস আই ক্যান পার্টিসিপেট ইন বোথ দ্য কাউন্সিলিং, অর্থাৎ আমি সেন্ট্রালে এবং স্টেটে দুটোর ক্ষেত্রেই পার্টিসিপেট করতে পারি। নেক্সট, হোয়াট ইজ চয়েস ফিলিং অ্যান্ড লকিং? চয়েস ফিলিং হচ্ছে ডিউরিং চয়েস ফিলিং ক্যান্ডিডেট লিস্ট দেয়ার প্রিফার্ড কলেজেস অ্যান্ড কোর্সেস ইন অর্ডার অফ প্রায়োরিটি, অর্থাৎ তারা যে প্রায়োরিটি লিস্ট তৈরি করে রাখে সেই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী ক্যান্ডিডেট কি করতে পারে, তারা কলেজেস এবং কোর্সকে চয়েস করতে পারে, এটাকে বলা হয় চয়েস ফিলিং। এবার লকিং পিরিয়ড হচ্ছে প্রত্যেকটি রাউন্ডের জন্য আলাদা একটা যে ডেট থাকে, চয়েস ফিলিং এর যে ডেট থাকে তার ডেডলাইন যে ডেটটা থাকে সেই ডেডলাইন হচ্ছে তার লকিং পিরিয়ড। এই যদি তুমি একবার লকিং পিরিয়ডে যদি লক করে দাও বা লকিং পিরিয়ডের আগে যদি তুমি লক করে দাও তাহলে কিন্তু আর কোনো অপশন বা কোনো চয়েস আর চেঞ্জ করতে পারবে না। আর যদি তুমি লকিং পিরিয়ডের আগে বা লক করে দাও বা যদি তুমি লক করে দিতে ভুলে যাও তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি লক করতে ভুলে যাও তাহলে কিন্তু তোমার ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, চিন্তার কোনো ব্যাপার নেই। অর্থাৎ তুমি যদি লক নাও করো অটোমেটিক্যালি সিস্টেম লক করে নেবে। অর্থাৎ লকিং পিরিয়ডের পরে তুমি আর কোনো অপশন চেঞ্জ করতে পারবে না। তাই তুমি যখন অপশন ফিল আপ করবে তোমার যে নির্দিষ্ট ডেট থাকবে তার আগে নিশ্চয়ই তুমি আর লকিং করবে না। যখন তুমি দেখবে যে তোমার লাস্ট যেদিন চলে আসবে অপশন ফিলিং এর অর্থাৎ চয়েস ফিলিং এর লাস্টে যেদিন থাকবে সেদিন তোমার যদি মনে হয় যে তুমি লক করবে তাহলে করতে পারো, আর যদি লক না করো কোনো অসুবিধা নেই, সিস্টেম অটোমেটিক্যালি সেটাকে লক করে নেবে। তবে যদি তুমি একবার আগে লক করে দাও তার পরবর্তীতে যদি তোমার মনে হয় যে না আমি অপশনটি চেঞ্জ করব তাহলে কিন্তু সেই অপশন তোমার হাতে থাকবে না। তাহলে যে লকিং পিরিয়ডে লকিং এর যে ডেট অর্থাৎ ডেডলাইন তার আগে নিশ্চয়ই তোমরা কেউ লক করবে না। ক্যান আই চেঞ্জ মাই চয়েস আফটার সাবমিটিং দেম? যেটা বললাম চয়েস ফিলিং তুমি করতে পারো, তুমি ফাইনাল লকিং এর আগে পর্যন্ত তুমি চেঞ্জ করতে পারবে, কিন্তু যদি একবার লকিং করে দাও লকিং করে দিলে তুমি কিন্তু আর অপশন চেঞ্জ করতে পারবে না ওই রাউন্ডের জন্য। অর্থাৎ ইউ ক্যান নট চেঞ্জ ফর দ্যাট রাউন্ড। প্রত্যেকটি রাউন্ডের জন্য আলাদা আলাদা তোমাকে চয়েস ফিলিং করতে হয়। তাহলে পার্টিকুলার রাউন্ডে ধরো রাউন্ড 1-এ যদি তুমি লকিং অপশনটাকে যদি চুজ করে নাও অর্থাৎ যদি লকিং করে দাও তাহলে কিন্তু পার্টিকুলার ওই রাউন্ডের জন্য তুমি আর অপশন চেঞ্জ করতে পারবে না, কিন্তু নেক্সট রাউন্ডের জন্য তুমি করতে পারবে, কারণ নেক্সট রাউন্ডের জন্য তো ফ্রেশ অপশন চয়েস হবে। সাপোজ তুমি R1 অর্থাৎ রাউন্ড 1-এর জন্য তুমি একবার লক করে দিলে তাহলে কি হবে, যদি রাউন্ড 1-এর জন্য তুমি একবার লক করে দাও তাহলে কিন্তু রাউন্ড 1-এ আর তুমি অপশন চেঞ্জ করতে পারবে না। তাহলে তোমাকে অপশন চেঞ্জ করতে হবে যদি তুমি রাউন্ড 2-তে গিয়ে কোয়ালিফাই করো। তুমি যদি রাউন্ড 1-এ ফুল অপশন ভরে থাকো এবং তোমার নামে যদি কলেজ অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে জয়েন করতে হবে। তবে ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে তোমার স্বাধীনতা আছে, যেটা তোমরা সবাই জানো বা যেটা আমি আগের ভিডিওতে বলেছি। ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে তোমার ফ্রি এক্সিটের যে অপশনটি আছে সেই অপশনটি তুমি ইউজ করতে পারো। তবে সেকেন্ড এবং থার্ড রাউন্ডের ক্ষেত্রে কিন্তু এটা অপশনটা খুব ভালো করে ভরবে, এবং যদি লকিং করতে হয় আশা করি লকিং করবে না, লকিং করার যেহেতু পিরিয়ড রয়েছে তার আগে লকিং করবে না। আর যদি লকিং করতে ভুলেও যাও তাহলে কিন্তু সিস্টেম অটোমেটিক লক করে নেবে, অতএব লকিং করা নিয়ে খুব একটা তোমরা মাথায় চিন্তা করবে না। হাউ মেনি কলেজেস ক্যান ওয়ান চুজ? একজন ক্যান্ডিডেট কতগুলো কলেজ চুজ করতে পারে? ক্যান্ডিডেটস ক্যান চুজ অ্যাজ মেনি অপশনস as they are eligible from the list available during the
কাউন্সিলিং প্রসেস। অর্থাৎ তুমি যখন চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করবার সময় যখন তুমি চয়েস ফিলিং করতে যাবে তখন কিন্তু তোমাকে শো করবে যে কতগুলো কলেজের জন্য তুমি অপশন ফিলিং করতে পারবে। তাহলে যতগুলো ওখানে দেখাবে ততগুলো কলেজেই তুমি অপশন ফিলিং করতে পারবে, অর্থাৎ কোনো ব্যারিয়ার নেই। হোয়াট হ্যাপেন্স ইফ আই মেক এ মিস্টেক ইন মাই ক্যাটাগরি অর ডকুমেন্ট আপলোড? বুঝতেই পারছো, যদি তুমি ক্যাটাগরি ভুল সিলেকশন করে দাও বা যদি ডকুমেন্ট ঠিকঠাক মতো আপলোড না করো তাহলে ইউ মাইট বি ডিসকোয়ালিফাইড অর কুড বি রিজেক্টেড। তাহলে যদি তুমি ক্যাটাগরি জায়গায় ভুল করে ফেলো আর যদি তুমি ডকুমেন্ট ঠিকঠাক মতো আপলোড না করো তাহলে কিন্তু ওই রাউন্ডের জন্য তোমার কাউন্সিলিং রিজেক্ট হয়ে যাবে। এবং তাহলে কি করবে, ডবল চেক এভরিথিং বিফোর সাবমিশন। অর্থাৎ সাবমিশনের আগে তুমি 2-3বার চেক করে নাও যে তুমি ক্যাটাগরি ঠিক দিয়েছো কিনা, তুমি ঠিকভাবে ডকুমেন্ট আপলোড করেছো কিনা, অর্থাৎ যে ডকুমেন্টগুলো যেখানে যে ডকুমেন্টটি আপলোড করতে বলা হয়েছে সেখানে সেই ডকুমেন্ট আপলোড করেছো কিনা এইসবগুলো কিন্তু তুমি বারবার করে দেখে নাও। যখন তুমি নিশ্চিত হবে তারপরে তুমি সাবমিট বাটনটি প্রেস করো। ডু আই নিড টু বি ফিজিক্যালি প্রেজেন্ট ডিউরিং কাউন্সিলিং? Most of the process is online, but some state may require in-person document verification. বেশিরভাগটাই অনলাইনে হয়, বিশেষ করে তুমি যখন এআইকিউতে ফর্ম ফিল আপ করবে, রেজিস্ট্রেশন করবে, সেটা কিন্তু অনলাইনে হবে। তবে স্টেটের ক্ষেত্রে আমাদের স্টেটে কিন্তু ইন পার্সন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, অর্থাৎ ভেরিফিকেশনের দিনে তোমাকে নিজেকেই যেতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে। Can I skip round 1 and join round 2? Yes, তুমি রাউন্ড 1 স্কিপ করতে পারো। রাউন্ড 1 এর চাইলে তুমি রেজিস্টার না করে থাকতে পারো, স্ট্রেট হয়ে তুমি রাউন্ড 2 থেকে রেজিস্ট্রেশন করতে পারো। বাট ইট ইজ বেটার টু পার্টিসিপেট ফ্রম বিগিনিং টু ম্যাক্সিমাইজ ইউর চয়েস। তুমি যদি রাউন্ড 1 এ পার্টিসিপেট না করো তাহলে কি হবে, তোমার যে অপশন সংখ্যা সেটা তো কমে যাবে, কারণ রাউন্ড 1 এ তো অনেক সিট অ্যালটমেন্ট হয়ে যাবে। তাহলে যে সিটগুলো অ্যালটমেন্ট হয়ে যাবে সেটার জন্য তোমার আর পার্টিসিপেশন থাকছে না। তাহলে যদি তোমার চয়েসটাকে ম্যাক্সিমাইজ করতে চাও তাহলে তুমি অবশ্যই রাউন্ড 1 থেকেই পার্টিসিপেট করবে। হু আর এলিজিবল ফর রাউন্ড 2 অফ অ্যালটমেন্ট? রাউন্ড 2 এর জন্য কারা এলিজিবল? রেজিস্টার্ড ক্যান্ডিডেট হু ডিড নট গেট এনি সিট রাউন্ড 1। অর্থাৎ যে রাউন্ড 1 এ রেজিস্টার করেছিল কিন্তু রাউন্ড 1 এ যার কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি সে রাউন্ড 2 তে যেতে পারে, বা রাউন্ড 2 তে তার জন্য কলেজ অ্যালটমেন্ট হতে পারে। আর কন্ডিশন কি আছে, যদি রাউন্ড 1 এ কারো কলেজ অ্যালটমেন্ট হয়ে থাকে এবং সে যদি আপগ্রেডেশন ভরে থাকে তাহলে আপগ্রেডেশনের জন্য সে নেক্সট রাউন্ডে যেতে পারবে, অর্থাৎ রাউন্ড 2 তে যেতে পারবে। আর কি হতে পারে, অ্যালোটেড সিট বাট নট জয়েন। অর্থাৎ এটা কিন্তু কেবলমাত্র ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে তোমার সিট অ্যালটমেন্ট হলো এবং তুমি জয়েন করলে না বা তুমি সেখানে গেলে না, তাহলে তুমি ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে এই সুযোগটি তোমার আছে। কারণ ফার্স্ট রাউন্ডে কি আছে, তোমার ফ্রি এক্সিটের যে ব্যাপারটা আছে, ফ্রি এক্সিট, এই ফ্রি এক্সিট যে তোমার সুবিধাটা আছে, তাহলে ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে তুমি এই ফ্রি এক্সিটের সুবিধাটা পাবে। তাহলে যদি তুমি ফার্স্ট রাউন্ডে যদি তুমি না যাও, জয়েন না করো, তাহলে সেকেন্ড রাউন্ডে তুমি যেতে পারবে এবং সেকেন্ড রাউন্ডে তোমার অ্যালটমেন্ট হতে পারবে। ক্যান্ডিডেট হু হ্যাভ রিজাইন্ড। আর ফার্স্ট রাউন্ডে যদি কেউ জয়েন করে থাকে এবং সেকেন্ড রাউন্ডে গিয়ে তার কলেজ অ্যালটমেন্ট হলো, তাহলে সেখানে সে আপগ্রেডেশন ফর্ম ভরে আসবে, তাহলে সে ফার্স্ট রাউন্ডের ওখানে কি করবে, রেজিগনেশন দেবে। ফার্স্ট রাউন্ডে যে কলেজটি তার জন্য অ্যালটমেন্ট হয়েছিল সেখানে সে রেজিগনেশন দেবে, রেজিগনেশন দিয়ে সমস্ত ডকুমেন্ট তুলে নিয়ে আসবে। তাহলে কি হবে, সেখানে রেজিগনেশন দিয়ে সেখান থেকে সমস্ত ডকুমেন্ট নিয়ে এসে সে রাউন্ড 2 তে যে কলেজ অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে সে অ্যাডমিশন নিতে পারবে। হু আর ইনএলিজিবল ফর রাউন্ড 2 অফ অ্যালটমেন্ট। রাউন্ড 2 তে অ্যালটমেন্টের জন্য কে যোগ্য নয়? ক্যান্ডিডেট হু হ্যাজ বিকাম ইনএলিজিবল ডিউ টু হ্যাভিং ইনএডুকেট ডকুমেন্টস অ্যাজ পার ইনএলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ যার ডকুমেন্ট ঠিকঠাক নেই, অর্থাৎ যার ডকুমেন্ট সাফিসিয়েন্ট নেই, তাহলে
যার ডকুমেন্ট ঠিকঠাক নেই সে সেকেন্ড রাউন্ডে সে এলিজিবল হবে না। আর কি, যদি কিনা সে রেজিস্টার করে থাকে রাউন্ড 1 বা রাউন্ড 2-তে, যদি সে রাউন্ড 1 এবং রাউন্ড 2-তে যদি কোনো রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে সে রাউন্ড 2-তে এলিজিবল হবে না। If a candidate not join straight vacancy round, if allotted a seat, what happen? যদি কারো স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়ে থাকে এবং সে যদি সেই কলেজে গিয়ে জয়েন না করে তাহলে কি হবে? ফোরফিট হবে তার ওয়াল, যে সিকিউরিটি ডিপোজিট সেটা, এবং সাথে সাথে তাকে ডিবার করে দেওয়া হবে নেক্সট ইয়ারের নিট কাউন্সিলিং থেকে। তাহলে স্টুডেন্টস, তোমরা যারা স্ট্রে ভ্যাকান্সিতে পার্টিসিপেট করবে বা যাদের কাউন্সিলিং স্ট্রে ভ্যাকান্সি অবধি যাবে, তোমরা কিন্তু তখন অপশন চয়েসটা খুব ভালো করে পড়বে। তাহলে স্ট্রে ভ্যাকান্সিতে যদি কলেজ অ্যালটমেন্ট হয় তাহলে ধরে নাও যে তোমাকে যেতেই হবে, তোমার কাছে আর কোনো অপশন থাকবে না। তাহলে স্ট্রে ভ্যাকান্সি ক্ষেত্রে যখন পার্টিসিপেট করবে, তোমাদের বারবার করে বলছি, স্ট্রে ভ্যাকান্সি ক্ষেত্রে যখন তোমরা পার্টিসিপেট করবে তাহলে কিন্তু সেই কলেজগুলো চয়েস দেবে যে কলেজগুলো থেকে অ্যালটমেন্ট হলে তুমি সেখানে যাবে। স্টেট রাউন্ডের ক্ষেত্রে কি হবে? ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিং। হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিং? ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিং এর জন্য তুমি কিভাবে অ্যাপ্লাই করবে? দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবল অনলাইন অনলি। অর্থাৎ এই যে কাউন্সিলিং এর যে প্রসেস বা কাউন্সিলিং এর যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কেবলমাত্র অনলাইনে হবে এবং সাইটটি হবে wbmcc.nic.in। অর্থাৎ অনলাইনে হবে wbmcc.nic.in। এই সাইটে গিয়ে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন সেন্ট অফলাইন উইল নট বি অ্যাকসেপ্টেবল। অর্থাৎ তুমি যদি অফলাইনে যদি কোনো ফর্ম পাঠিয়ে থাকো বা পাঠাও তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে না। ইজ দ্য ডোমিসাইল রিকোয়ারমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিং? ইয়েস, ক্যান্ডিডেটস নিডেড এ ডোমিসাইল সার্টিফিকেট অফ ওয়েস্ট বেঙ্গল টু বি এলিজিবল ফর স্টেট কোটা সিট। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং যদি তুমি করাতে চাও এবং যদি স্টেট কোটা সিটে পার্টিসিপেট করতে চাও, যদি স্টেট কোটা সিটে অ্যালটমেন্ট পেতে চাও তাহলে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। যদি তুমি ডোমিসাইল সার্টিফিকেট প্রডিউস না করো তাহলে কিন্তু তুমি স্টেট কোটা থেকে বের হয়ে যাবে। হোয়ার ক্যান আই ফাইন্ড মোর ইনফরমেশন অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিং? ওয়েস্ট বেঙ্গলের নিট কাউন্সিলিং সম্পর্কে বিশদ জানকারি কোথায় পাবো? You can find details information on official website West Bengal Medical Counseling Committee অর্থাৎ WBMCC, যেটা আমি এতক্ষণ তোমাদের অনেকবার এই ভিডিওর মাধ্যমে বলেছি। WBMCCর কথা অনেকবার আমি এখানে বলে এসেছি। তাহলে যে ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিলিং হবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের যে বিশদ বিবরণ অর্থাৎ ডিটেলস জানকারি তোমরা এই WBMCC সাইট থেকে পেয়ে যাবে। তো স্টুডেন্ট, আজকে এই ছিল তোমাদের জন্য কতগুলো প্রশ্ন এবং উত্তরমালা। আশা করি এর ভেতর থেকে অনেক কোশ্চেন তোমাদের জানা ছিল বা অনেকের জানা ছিল না। যাদের জানা ছিল তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।